নমস্কার। আজ এই মহতী সভায় উপস্থিত মাননীয় অধ্যক্ষ এবং এই মহাবিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং শিক্ষাকর্মী বৃন্দ, একই সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত শিক্ষার্থীবৃন্দ, সবাইকে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজ আমরা এখানে যে দিনটি উদযাপন করতে চলেছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ পৃথিবীতে কিছু মানুষ থাকেন যাদের জন্ম জাতি এবং সভ্যতার ক্ষেত্রে একটি নতুন সূচনা বলা যেতে পারে। সেই দিক থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যাকে আমরা ভারত কেশরী বলে চিনি, তাঁর আজকে জন্মদিন। 1901 সালে কলকাতার ভবানীপুরে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়, মাতা যোগমায়া দেবী। ছোটবেলার থেকেই শ্যামাপ্রসাদ অত্যন্ত ধর্মপ্রাণ, ধর্মমনস্ক, সংস্কৃতিবান, মেধাবী ছাত্র হিসেবে নিজেকে প্রকাশ করেন। তার জীবন এবং অন্যান্য বিষয় নিয়ে আপনারা তথ্য নানান জায়গায় পাবেন, কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় শ্যামাপ্রসাদের সাংস্কৃতিক জাতীয়তাবাদ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি যত বড় না রাজনৈতিক ব্যক্তিত্ব, তার থেকেও বেশি তিনি একজন শিক্ষাবিদ, একজন সুবক্তা, একজন সংস্কৃতি সচেতন জাতীয়তাবাদী নেতা। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বহু আলোচনা বহু জায়গায় উপস্থাপিত হয়েছে, কিন্তু শিক্ষা এবং সংস্কৃতি নিয়ে তার যে মূল্যবান মতামত, তার যে চিন্তা চেতনা, তার যে দর্শন বোধ, তা আলোচনার কেন্দ্রবিন্দুতে খুব একটা আসেনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমরা জানি যে তিনি পশ্চিমবঙ্গ গঠনের মূল কারিগর। কেউ কেউ বলেন পশ্চিমবঙ্গ, আজকের যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের যারা হিন্দু বাঙালি তাদের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হোমল্যান্ড তৈরি করে দিয়েছেন। কিন্তু সার্বিক ঐতিহাসিক চেতনায় এই হিন্দু হোমল্যান্ড এই কথাটি খুব যে গৃহীত তা নয়, বা খুব স্বীকৃত তা নয়। হোমল্যান্ড এই কনসেপ্টটি ইতিহাসগতভাবে বিচার করলে বহু ঐতিহাসিক তার বিপক্ষে যারা কথা বলেন, তার মতবাদের সমর্থন না করে যারা কথা বলেন, তারা বলেন যে এই হোমল্যান্ড বিষয়টি, এই শব্দবন্ধ, এটি ঠিক নয়। কিন্তু যারা সনাতনী ভাবধারায় জারিত, যারা সনাতনী আদর্শে বিশ্বাস করেন, যারা তাঁর গঠিত হিন্দু মহাসভা, পরবর্তীকালে জনসংঘ দলের আদর্শে আদর্শায়িত, তারা বলেন এই হিন্দু হোমল্যান্ড এই কথাটি ঠিক। আমরা সেই বিতর্কে যাব না, কিন্তু আমরা স্বচ্ছন্দে বলতে পারি
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতেন, তাহলে আজকের পশ্চিমবঙ্গ গঠিত হতে পারত না। 1947 সালের 20শে জুন তখনকার বঙ্গীয় আইনসভায় যে ভোটাভুটির প্রস্তাব আনা হয়, তাতে পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে মতামত দেন 58 জন সদস্য। 21 জন তারা বলেন যে না, পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, তার অংশ হিসেবে এই পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষ তারা থাকবেন। অর্থাৎ 1947-এ যে দেশ বিভাজন হয়েছিল, তাতে পাকিস্তান এবং ভারতবর্ষ, এই দুটি দেশের মধ্যে আজকের এই পশ্চিমবঙ্গ, তারা মতামত দিয়েছিলেন 21 জন সদস্য যে এই পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন বঙ্গ সমাজের প্রবুদ্ধজন তাঁরা এই মতামতকে প্রতিষ্ঠিত করার জন্য সামাজিকভাবে যে আন্দোলন তৈরি করেছিলেন শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি জগতে, তাদের সেই আন্দোলনের প্রভাবেই 58 জন সদস্য মত দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ পাকিস্তান থেকে আলাদা হয়ে ভারতবর্ষেরই একটি অঙ্গরাজ্য হিসেবে থাকবে। তখন অঙ্গরাজ্য হয়নি, তখন বঙ্গপ্রদেশ, সেই প্রদেশে আলাদা করে মন্ত্রিসভা থাকতো। আপনারা সবাই জানেন, ইতিহাসের অধ্যায় এগুলো। অনেকেই বলেন যে সেই সময় আইনসভায় হিন্দু মহাসভা থেকে একমাত্র প্রতিনিধি ছিলেন শ্যামাপ্রসাদ। বাকি যে 57 জন ছিলেন তারা তৎকালীন কংগ্রেস বা বাম ভাবাদর্শে মানুষজন, সদস্যগণ, এমনকি বিধান রায়, ডক্টর বিধানচন্দ্র রায়, তিনিও এই পশ্চিমবঙ্গের পক্ষেই মতামত দিয়েছিলেন, ভোট দিয়েছিলেন। ভোট তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু এই যে 58 জন সদস্যকে মোটিভেট করা, একটা জনমত তৈরি করা, ব্যাপকভাবে এই পশ্চিমবঙ্গে হিন্দু অধ্যুষিত এলাকায় সভা সমিতি ইত্যাদি পরিচালনের মাধ্যমে যে জনমত তৈরি করতে সক্ষম হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার প্রতিফলনই হচ্ছে ওই 58টি ভোট। শুধু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নয়, তার সঙ্গে ছিলেন স্যার যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, মেঘনাথ সাহা, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো বিদগ্ধজনেরা। তাদের পরিষ্কার বক্তব্য ছিল যে এই পশ্চিমবঙ্গ যদিও বাংলা ভাষাভাষী অঞ্চল, কিন্তু এর সাংস্কৃতিক ঐতিহ্য, জনবিন্যাস, শিল্পাঞ্চলের চরিত্র, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় কলকাতা, কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজ, পশ্চিমাঞ্চলের আসানসোলের খনি অঞ্চল, শিল্পাঞ্চল, যেগুলো সর্বোপরি এই পশ্চিমবঙ্গের তৎকালীন যা সামাজিক বিন্যাস ছিল, যা সাংস্কৃতিক চরিত্র ছিল, তা সম্পূর্ণরূপে ওই পাকিস্তানের অংশভূত হওয়া বাংলা ভাষাভাষী অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য থেকে আলাদা।
বর্তমানে যেটি বাংলাদেশ, তার আগে পূর্ব পাকিস্তান, তার জনবিন্যাস, তার সাংস্কৃতিক ঐতিহ্য সবকিছু বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও পশ্চিমাঞ্চলের জনবিন্যাস, যেখানে হিন্দুদের প্রভাব বেশি, যদিও সংযুক্ত বাংলায় হিন্দু মুসলমান এই জাতিসত্তার আনুপাতিক হার বেশি ছিল মুসলমানদের দিকে। যে কোনো জাতিসত্তা তার মৌলিক পরিচয় বহন করে তার সাংস্কৃতিক ঐতিহ্য, তার খাদ্যাভ্যাস, তার শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যের ব্যবস্থার একীকরণ, এই সমস্তগুলোর বিচারের ভিত্তিতে পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমাঞ্চলে যে সমস্ত মানুষরা বসবাস করতেন বা আজও করেন, তাদের যা সাংস্কৃতিক বিন্যাস, জনবিন্যাসের চারিত্রিক গঠন, তা কখনোই আজকের ওপার বাংলার জনমানুষের সঙ্গে, সমাজের সঙ্গে এক হয় না, হতে পারে না। এখানকার পশ্চিমাঞ্চলে আপনি যদি যান, শিল্পাঞ্চল যেটাকে আমরা বলি, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, এই যে শিল্পাঞ্চল এবং শিল্পাঞ্চলের সঙ্গে সম্পৃক্ত জনসমাজ, তাদের যা সামাজিক চরিত্র, তার থেকে বর্তমান পূর্ববঙ্গের, তৎকালীন পূর্ব পাকিস্তানের সমাজ সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলাদা। তাই শ্যামাপ্রসাদের নেতৃত্বে তখন একটাই দাবি সোচ্চার হয়েছিল, এই আর্থসামাজিক এবং সমাজ সাংস্কৃতিক ব্যবস্থার মধ্যে যদি আজকের পশ্চিমবঙ্গ, পশ্চিম ভূমি তখনকার পাকিস্তানের সঙ্গে যুক্ত হতো, তাহলে এই অঞ্চলের সামগ্রিক জনবিন্যাস বদলে যেত, এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মানুষের সাংস্কৃতিক চেতনা লুপ্তপ্রায় হতো, আধিপত্য বিস্তার করত সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী মানুষের জনসংস্কৃতি। দ্বিতীয় যে যুক্তি তারা দিয়েছিলেন, যে ভারতবর্ষের তৎকালীন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অগ্রগণ্য, স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা অগ্রগণ্য। এগুলো যদি পাকিস্তানের অঙ্গীভূত হয়, তাহলে ভারতবর্ষের চূড়ান্ততম ক্ষতি হবে। প্রিয় ছাত্রছাত্রীগণ, আপনারা জানেন যে 19 শতকের নবজাগরণের মূল কেন্দ্রবিন্দু ছিল কলকাতা। কলকাতার তৎকালীন প্রবুদ্ধজনেরা যদি এই তথাকথিত নবজাগরণের সূত্রপাত না ঘটাতেন, তাহলে ভারতবাসী আধুনিক শিক্ষা, আধুনিক মনন ইত্যাদিতে অগ্রগণ্য হতে পারতেন না। তো সেই রেনেসাঁর ভিত্তিভূমি কলকাতা, ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী কলকাতা, ভারতবর্ষের প্রশাসনিক রাজধানী একসময় ছিল কলকাতা, তা যদি পাকিস্তানের সঙ্গে চলে যায়, তাহলে ভারতবর্ষ তার পরিচয়ের ক্ষেত্রে বড় একটি অঙ্গহানি হতো। এই যুক্তির ভিত্তিতে পশ্চিমবঙ্গকে সেদিন বাংলা থেকে, বঙ্গদেশ থেকে, বঙ্গপ্রদেশ থেকে আলাদা করে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করা সম্ভব হয়েছিল,
এবং সেই সম্ভাবনা তৈরি করেছিলেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিরুদ্ধবাদীরা বলেন তাঁর হিন্দুত্ববাদী সংস্কৃতি। মাথায় রাখতে হবে, হিন্দুত্ব এবং রাষ্ট্রবাদ আলাদা জিনিস নয়। ইতিহাস অন্বেষণ করলে নিরপেক্ষ ইতিহাসকে নানানভাবে চালিত করা হয়। যখন যে মতামতধর্মী ঐতিহাসিকরা সংখ্যাগরিষ্ঠ থাকেন, তারা সেইভাবে ইতিহাসকে লিখন করেন বা পরিচালিত করেন। শ্যামাপ্রসাদকে শুধুমাত্র হিন্দুত্ববাদী নেতা এবং হিন্দুত্ব একটি উগ্র জাতীয়তাবাদ, এই উপস্থাপনা যারা করেন সেটা একরৈখিক উপস্থাপনা। হিন্দুত্ব এবং রাষ্ট্রবাদ কখনোই উগ্র জাতীয়তাবাদের সমতুল্য নয়। হিন্দুত্ব হচ্ছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। আমাদের ভারতবর্ষে হাজার হাজার বছরের পরম্পরা, আমাদের প্রাচ্য দর্শন আজ পৃথিবীতে ভীষণভাবে সমাদৃত। আমাদের বেদ, বেদান্ত, উপনিষদ, আয়ুর্বেদ, নাট্যশাস্ত্র, ভরতমুনির নাট্যশাস্ত্র আজকে সারা পৃথিবীতে এই আধুনিকতার যুগেও, এই উত্তরাধুনিকতার যুগেও ভীষণভাবে চর্চার বিষয় হয়ে উঠেছে। আমাদের আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি আজকে সমগ্র বিশ্বে আধুনিক চিকিৎসা পদ্ধতির সঙ্গে নানানভাবে গবেষণার একটি অধ্যায় হিসেবে পরিগণিত হচ্ছে। আমাদের যোগা আজকে সারা বিশ্বে সমাদৃত একটি চিকিৎসার মাধ্যম। আমাদের নাট্যশাস্ত্র, ভরতমুনির নাট্যশাস্ত্র, এরিস্টটলীয় নাট্যশাস্ত্রের সঙ্গে তুল্যমূল্যভাবে বিচার করা হচ্ছে। আমাদের বেদ, বেদান্ত, উপনিষদের দার্শনিক চেতনা নানানভাবে পাশ্চাত্য দর্শনের সঙ্গে আলোচিত হচ্ছে। বিশদভাবে আলোচনায় যাব না, কিন্তু এটাই বলা দরকার যে আমাদের হাজার হাজার বছরের এই ঐতিহ্য, সেটাই এই হিন্দু সভ্যতার ঐতিহ্য। হিন্দু সভ্যতার ঐতিহ্য একটি রাষ্ট্রকে গঠন করেছে, রাষ্ট্রকে লালিত করেছে, রাষ্ট্রকে পালিত করেছে। তার মধ্যে সংকীর্ণ জাতীয়তাবাদ কোথাও নেই, কোনো জায়গায় নেই। সেই সংকীর্ণ জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে হাজার হাজার বছরের ভারতীয় প্রাচীন ঐতিহ্য, দর্শন, চিকিৎসা বিজ্ঞান সবকিছু, যে চরিত্র, যে আইডেন্টিটি তৈরি করতে পেরেছে, সেই আইডেন্টিটি হচ্ছে হিন্দুত্ব। এখানে হিন্দু নাম্নী কোনো জাতির একত্রীকরণ এই বিষয়ে বলার কোনো জায়গা নেই। যেটি সামগ্রিকভাবে উপস্থাপিত হয়েছে তা ভারতীয়ত্ব, এবং এই ভারতীয়ত্ব এবং হিন্দুত্ব এক। হ্যাঁ, ভারতবর্ষে বহু বর্ণের মানুষ বসবাস করেন, বহু ভাষাভাষীর মানুষ বসবাস করেন, বহু ধর্মের মানুষ বসবাস করেন, কিন্তু ভারতবর্ষের মৌলিক যে চারিত্রিক বৈশিষ্ট্য তা হচ্ছে তার হাজার হাজার বছরের পরম্পরা। সেই পরম্পরাই হচ্ছে হিন্দুত্ব। সেই পরম্পরাকে ঐতিহ্য সম্পন্ন করে আধুনিক উপস্থাপনের জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাই দক্ষিণপন্থী বৌদ্ধিক মহল
বা দক্ষিণপন্থী দার্শনিক মহল তারা চেষ্টা করে আসছেন। তার অন্যতম প্রবক্তা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সংকীর্ণ জাতীয়তাবাদী বা ধর্মীয় একজন নেতা তিনি কখনোই ছিলেন না। স্বয়ং রবীন্দ্রনাথ তার জীবন এবং দর্শন বোধে উপনিষদ জারিত, তার পারিবারিক ঐতিহ্য ব্রাহ্ম, কিন্তু তার জীবন এবং সাহিত্য দর্শন চেতনা ভাবনায় প্রতি ক্ষেত্রেই উপনিষদের বাণী সর্বক্ষেত্রে প্রভাবিত। আমাদের বেদ বেদান্ত উপনিষদ শুধুমাত্র তো ধর্মগ্রন্থ নয়, আমাদের গীতা সেটা তো শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়। আপনি যদি ধরেও নেন যে ওই কাহিনী যেখানে চরিত্রগুলো এসছে সেই চরিত্রগুলো কাল্পনিক এবং ধর্মীয় মোড়কে মোড়া, কিন্তু তার মূল যে সারবস্তু, তার যে দর্শন চেতনা, গীতার যে রাজনৈতিক উপাখ্যান, তা তো সর্বকালের রাজনৈতিক জীবনে প্রশাসনিক জীবনে সমানভাবে প্রযোজ্য। তাই গীতাকে ধর্মীয় গ্রন্থ হিসেবে না দেখে যদি আপনি একটি রাজনৈতিক ব্যাকরণ হিসেবে দেখেন তাহলে অসুবিধে কোথায়? শুধুমাত্র সেখানে একটি ধর্মীয় কয়েকটি চরিত্র উপস্থাপিত হয়েছে বলে মহাভারতকে একটি ধর্মীয় গ্রন্থ হিসেবে দাগিয়ে দেওয়া তা তো ঠিক নয়। সেটা একটা উপস্থাপনার কৌশল। একটি মহাকাব্যকে উপস্থাপনা করার জন্য যে চরিত্রগুলো নির্মাণ করতে হয় সেই চরিত্র নির্মিত হয়েছে, কিন্তু তার সারবস্তু, তার দর্শন চেতনা, সেটি তো জাতি এবং সমাজের ক্ষেত্রে সর্বকালের সমানভাবে প্রযোজ্য। তাই যদি হয় তাহলে শ্যামাপ্রসাদ মনে করতেন যে কোনো জাতির সাংস্কৃতিক ঐতিহ্য, পরম্পরা, দার্শনিক ঐতিহ্য, পরম্পরা, সেটাই হচ্ছে তার জাতির পরিচয়। সেই পরিচায়ক সাংস্কৃতিক ঐতিহ্যকে আধুনিক যুগেও কিভাবে বাস্তবায়ন করা যায় সেটাই ছিল তার প্রচেষ্টা। তিনি বারবার বলেছেন যে ভারতবর্ষ বহুভাষিক দেশ, বহু ধর্মের দেশ, বহু মানুষের দেশ, কিন্তু ভারতবর্ষ যে মৌলিক সাংস্কৃতিক পরম্পরায় আত্মপ্রকাশ করেছে, সেই মৌলিক সাংস্কৃতিক পরম্পরা সেটাই হচ্ছে ভারতবর্ষকে একত্রিত করে রেখেছে। সেই মৌলিক সাংস্কৃতিক পরম্পরাই হচ্ছে ভারতবর্ষের মূল শক্তি, ঐক্যের মূল শক্তি। সেই মৌলিক পরম্পরাটাই হচ্ছে আমাদের একেবারে বেঁধে বেঁধে রাখার একটা সেতু। সেই সাংস্কৃতিক পরম্পরা আমাদের জাতীয়তাবাদ। আমাদের জাতীয়তাবাদ আমাদের দেশের মৌলিক ঐতিহ্য বহন করার একটি আদর্শ। শ্যামাপ্রসাদ যে সংস্কৃতির কথা বারবার বলেছেন সেটি ঐক্যের সংস্কৃতি, বিভাজনের সংস্কৃতি নয়। সেটি ঐক্যের সংস্কৃতি, সেটি পরম্পরার সংস্কৃতি, সেটি দর্শন চেতনার সংস্কৃতি। সেই দর্শন চেতনা যা হাজার হাজার বছরের ভারতীয় পরম্পরা বহন করে নিয়ে আসছে। তিনি কখনোই ভারতবর্ষকে বিভিন্ন প্রদেশে, বিভিন্ন ভাষার, বিভিন্ন মানুষের, বিভিন্ন ধর্মের বিভাজিত একটি জাতিসত্তা, ভারতীয়ত্ব, এটা মনে করেননি। তাই শ্যামাপ্রসাদের সাংস্কৃতিক জাতীয়তাবাদ এমন দৃঢ় সত্য যে যেই দৃঢ় সত্যের উপরে নির্ভর করে ভারতবর্ষ ভারতবর্ষ হিসেবে পরিচিতি লাভ করতে পারে এবং করেছেও।
এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই, সংকীর্ণ চিন্তা চেতনার কোনো বিষয় তিনি কখনোই উপস্থাপন করেননি। শ্যামাপ্রসাদ এমন একজন ব্যক্তিত্ব যিনি শিক্ষাক্ষেত্রেও তার সর্বকালের সেরা মৌলিক অবদান রেখে গেছেন। 1934 সালে মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য হন এবং উপাচার্য থাকাকালীন তিনি বারবার বলেছেন যে শিক্ষা শুধুমাত্র ছাত্রছাত্রীদের এমনভাবে তৈরি করবে যে শুধুমাত্র চাকরির জন্য বা কর্মসংস্থানের জন্য, তা কিন্তু নয়। শিক্ষা ছাত্রছাত্রীদের চরিত্র গঠন করবে, ছাত্রছাত্রীদের ভারতবর্ষের উপযুক্ত নাগরিক হিসেবে তৈরি করবে, তাদের মানুষ হিসেবে গড়ে তুলবে এবং শিক্ষা সবসময় মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গৃহীত হবে বা শিক্ষা দেওয়া হবে। এর পক্ষেও তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তখন তিনি জোর সওয়াল করেছিলেন। তিনি কলকাতায় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য যিনি একটি সমাবর্তনে স্বয়ং রবীন্দ্রনাথকে ডেকেছিলেন ভাষণ দেওয়ার জন্য। রবীন্দ্রনাথ এসেছিলেন, ভাষণও দিয়েছিলেন। এগুলো তো প্রমাণিত সত্য। শিক্ষাবিদ শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে তৎকালীন ব্রিটিশ শিক্ষার আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। ভারতীয় শিক্ষার পরম্পরাকে তিনি প্রবর্তন করতে চেয়েছিলেন। মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের পক্ষে তিনি সওয়াল করেছিলেন। তিনি যেমন ছিলেন শিক্ষাবিদ তেমনি ছিলেন আইনজ্ঞ। কারণ আপনারা জানেন বার এট ল তিনি ব্রিটেন থেকে পাশ করে এসেছিলেন, ব্যারিস্টার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি অনেকটা সময় কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেছেন আইনজ্ঞ হিসেবে। একটি মানুষ যিনি রাজনীতিবিদ, যিনি আইনজ্ঞ, যিনি শিক্ষাবিদ, যিনি সমাজসেবী, যখন ডাইরেক্ট অ্যাকশন ডে 1946 সালে কলকাতায় দাঙ্গা হয়, তখন দাঙ্গা কবলিত এলাকায় ঘুরে তিনি মানুষের সেবার জন্য যেভাবে পরিশ্রম করেছিলেন, নোয়াখালীতে দাঙ্গা বিধ্বস্ত এলাকায় গিয়ে সেখানে মানুষদের সেবার জন্য যেভাবে পরিশ্রম করেছিলেন, সেটা তার সমাজ সেবার অন্যতম একটা দিক। তাই এবং দেশ ভাগের সময় 1947-এ যখন দেশ ভাগ হয়, পাকিস্তান এবং ভারতবর্ষ দুটি আলাদা দেশ হয়, তখন ওদিক থেকে আসা উদ্বাস্তুদের সেবার জন্য, ত্রাণের জন্য তিনি নিজেকে যেভাবে নিয়োগ করেছিলেন, সমাজসেবী হিসেবে শ্যামাপ্রসাদের ভূমিকা তাই আজও বিশেষভাবে আলোচিত হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব নন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধুমাত্র আইনজীবী নন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধুমাত্র শিক্ষাবিদ নন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধুমাত্র সমাজসেবী নন। এই যে বহুমুখী প্রতিভার একজন মানুষ, তাকে নিয়ে এক রৈখিক আলোচনা যারা শ্যামাপ্রসাদের মতকে, আদর্শকে সমর্থন করেন না, তা গ্রহণযোগ্য নয়। আমি আগেই বলেছি, ইতিহাস সময়কে লেখে,
সময়ে সময়ে যারা ইতিহাসবিদ তাদের মতাদর্শ, চিন্তা চেতনা সেই লেখার মধ্যে প্রতিফলন ঘটে। তাই যখন যখন সময় এসেছে তখন তখনকার ঐতিহাসিকরা সেই সময়কে উপস্থাপিত করার জন্য কখনো কখনো একরৈখিক চিন্তা চেতনার শিকার হন। ফলে নিরপেক্ষ ইতিহাস উপস্থাপনা করার জন্য আজকের ছাত্রছাত্রীরা, আজকের শিক্ষক, তারা আরো বেশি করে চিন্তা চেতনা করবেন। যখন বিচার বিশ্লেষণ করবেন তখন অবশ্যই সময় এবং ঘটনার নিরপেক্ষ উপস্থাপনার মধ্য দিয়ে বিচার বিশ্লেষণ করবেন, এই আবেদন আমি আপনাদের কাছে রাখি। আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ। আপনারাই হয়তো কেউ কেউ ইতিহাস লিখবেন, কেউ কেউ পরম্পরার আলেখ্য লিখবেন। তাই আপনারা যখন লিখবেন, উপস্থাপন করবেন, তখন অবশ্যই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে উপস্থাপনা করুন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধুমাত্র একজন হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা, হিন্দু হিন্দু বলে যাওয়া একজন উগ্র জাতীয়তাবাদী নেতা, হিন্দু হিন্দু বলে যাওয়া একজন সেই অর্থে যারা বলেন কমিউনাল, তা কিন্তু নয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সার্বিকভাবে মূল্যায়ন করুন, তাহলে বুঝবেন একজন মানুষ তার জীবন এবং সত্যকে দিয়ে যেভাবে দেশের সেবা করে গেছেন, তা তার মৃত্যুদিন পর্যন্ত, যখন তিনি কাশ্মীরে যান, বন্দি দশায় তার মৃত্যু ঘটে, তখন সেই সময়টাকে বিচার করলে, তার বক্তব্য ধারণাগুলোকে বিচার বিশ্লেষণ করলে আমরা বুঝব যে তিনি কেবলমাত্র একজন সংকীর্ণ হিন্দুত্ববাদী নেতা ছিলেন, তা নয়। তিনি কাশ্মীর প্রসঙ্গে যা বলেছিলেন, একটি দেশের মধ্যে দুটো পতাকা, দুজন প্রধান, এটা থাকতে পারে না তো। কাশ্মীর যদি ভারতবর্ষের অঙ্গ হয়, তাহলে কাশ্মীরের জন্য আলাদা প্রশাসন, কাশ্মীরের জন্য আলাদা প্রধান, কাশ্মীরের জন্য আলাদা নিশান, এটা তো হতে পারে না। দেশ একটাই ভারতবর্ষ, দেশের পতাকা একটাই, আমাদের জাতীয় পতাকা। দেশের জাতীয় সঙ্গীত একটাই, দেশের প্রধানমন্ত্রী একজন, দেশের রাষ্ট্রপতি একজন। কাশ্মীর একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যদি হয়, তাহলে সেখানে আলাদা করে তার প্রধানমন্ত্রী, তার পতাকা আলাদা, এটা তো হতে পারে না। তাহলে সেটা গণতান্ত্রিক দেশে সংযুক্ত রাষ্ট্র ব্যবস্থার কাঠামোকে আঘাত করে। এই কথা বলার পেছনে কোথায় তার একরৈখিক হিন্দুত্ববাদ? এই কথা বলার জন্য এবং কাশ্মীরে গিয়ে সরেজমিনে তদন্ত করার জন্য তাকে বন্দী হতে হয় কাশ্মীরে, এবং সেই বন্দী দশায় তার মৃত্যু ঘটে। তাই শ্যামাপ্রসাদকে মূল্যায়ন করার জন্য যে বিস্তৃত ক্ষেত্র রয়েছে, সেই বিস্তৃত ক্ষেত্রে আপনারা যান, পড়াশুনো করুন, তাকে মূল্যায়ন করুন। উপযুক্ত মূল্যায়নের মাধ্যমে যুক্তিযুক্তভাবে আপনারা উপস্থাপিত করতে পারেন যে শ্যামাপ্রসাদ শুধুমাত্র একজন হিন্দুত্ববাদী নেতা, শুধুমাত্র একজন কট্টর ধর্মীয় নেতা, বা জাতপাত ভিত্তিক রাজনীতির একজন অন্যতম প্রবক্তা। তাহলে যুক্তি দিয়ে উপস্থাপন করুন, পক্ষে বিপক্ষে উভয় যুক্তি দিন, কিন্তু শুধুমাত্র একরৈখিক উপস্থাপনের মধ্য দিয়ে একজন মহান ঋষিতুল্য মানুষকে
এইভাবে প্রতিস্থাপন করা যায় না, যাওয়া উচিত না। আজকের দিনে আমরা অত্যন্ত গর্বের সঙ্গে শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী পালন করছি। একজন মানুষ যিনি আধুনিক রাষ্ট্র ব্যবস্থাকে উপযুক্ত প্রশাসনের মধ্য দিয়ে পরিচালনার কথা বলেছিলেন, সেই রাষ্ট্রনেতা, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, সমাজসেবী, সাংস্কৃতিক জাতীয়তাবাদের প্রবক্তা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।